ভারতের মাটি বহুবার বিদেশি শত্রুদের দ্বারা লুণ্ঠিত ও অত্যাচারিত হয়েছে। এর মধ্যে ভারতীয় সংস্কৃতি তথা সনাতনী হিন্দু সংস্কৃতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোগল আমলে। যেখানে বড় বড় মন্দির ছিল, সেখানে স্ট্রাকচার কিছুটা অদল বদল করে তৈরি করেছে মসজিদ। 500 বছরের সংগ্রাম ও দীর্ঘ আইনি লড়াই এবং ঐতিহাসিক বিতর্কের পর 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির নির্মাণের পথ সুগম হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অন্যতম পবিত্র স্থান, যেখানে বিশ্বাস করা হয় যে রামচন্দ্র এখানেই জন্মগ্রহণ করেন। 2020 সালের 5 আগস্ট ভূমি পূজা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের 22 জানুয়ারি গর্ভগৃহে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করেন। বারাণসী ভ্রমণের এটি আমার তৃতীয় পর্ব। এই পর্বে থাকছে প্রয়াগরাজে বোটে করে ত্রিবেণী সঙ্গম ও সঙ্গমে স্নানের সুন্দর ব্যবস্থা দেখাবো। অযোধ্যাতে কিভাবে ভিআইপি পাস বানিয়ে রামনবমীর মতো দিনেও অত্যধিক ভিড়ে বয়স্কদের নিয়ে সহজে রামলালা দর্শন করলাম। আপনাদের সঙ্গে আমি দেবাশিস চলে এলাম বেনারস ভ্রমণে তৃতীয় পর্বে, প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম ও অযোধ্যার রামলালা দর্শনে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আপনার মতামতের আশায় রইলাম। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বারাণসী বা কাশীতে 3 রাত্রি কাটানোর পর আমরা একটি এসি টেম্পো ট্রাভেলার বুক করে চলে যাব অযোধ্যা, তবে প্রয়াগরাজ যে ত্রিবেণী সঙ্গমে স্নান করে। এখানে 9টার পর নো এন্ট্রি থাকার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ এবং অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের টেম্পো ট্রাভেলার চলে এসছে, আমরা তাড়াতাড়ি করছি কারণ এখান থেকে আমরা প্রয়াগরাজ হয়ে অযোধ্যা চলে যাব। এই আমাদের হোটেল সিং রেসিডেন্সি থেকে আমরা এখনই বেরোচ্ছি। এখন বাজে 7:45। এই ছিল আমাদের এসি টেম্পো ট্রাভেলার। ভাড়া নিয়েছে 13,000 টাকা ইনক্লুডিং টোল অ্যান্ড পার্কিং। 122 কিলোমিটার রাস্তা দেখতে দেখতে চলে এলাম কুম্ভ মেলা প্রাঙ্গণে, যেখানে মেলার সময় তিল ধারণের জায়গা থাকে না। जय त्रिवेणी संगम हर हर हर, जय जय ब्रह्मा विष्णु शिव शंकर, जय त्रिवेणी संगम हर हर। প্রয়াগরাজে এসে আমরা একটা বোটিং করে ত্রিবেণী সঙ্গমে চলছি। এই আমাদের বোট মোটামুটি একটা দরদাম করে উঠে পড়েছি। 8 জন 2,000 টাকা। অনেক বলে কিন্তু দরদাম করে উঠতে হয়। আমরা এখন এই মুহূর্তে চলছি যমুনা নদীতে, এরপর গঙ্গা, আর আমরা ত্রিবেণী সঙ্গমে যাব। কেউ স্নান করবে, কেউ স্নান করবে না। এটি একটি প্রধান হিন্দু তীর্থস্থান। বিশেষ করে কুম্ভ ও মাঘ মেলার সময় লক্ষাধিক লোকের সমাগম হয়ে থাকে এখানে, যেখানে বাদামি গঙ্গা এবং সবুজ নীল যমুনার জল মিলিত হয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা এখানে প্রথম যজ্ঞ করেছিলেন এবং যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল, তাই বহু পুণ্যার্থী এখানে এসে স্নান করেন পুণ্য লাভের আশায়। গঙ্গা, যমুনা ও অন্তঃসলীলা সরস্বতী এই 3 নদীর সঙ্গমস্থল হল ত্রিবেণী সঙ্গম। এখানে বাঁশ দিয়ে ঘিরে স্নানের ব্যবস্থা রয়েছে। স্নানের জন্য 30 টাকা করে দিতে হচ্ছে। ড্রেস চেঞ্জের জন্য একটি বোটে টেম্পোরারি ব্যবস্থা রয়েছে। এখানে এসে স্নান করে বড় তৃপ্তি পেলাম। ভিড় কম থাকায় সঙ্গমের কাছে জলটাও বেশ পরিষ্কার। বোটের এই জার্নি পাখিদের সঙ্গে মজা করতে করতে ফিরলাম। সঙ্গমের কাছে যমুনা নদীর ওপর এখানে ভিআইপি হাউস বোটের ব্যবস্থা রয়েছে। এর ভাড়া সিজন ওয়াইজ 1500 থেকে 30,000 টাকা অবধি। প্রয়াগ সঙ্গমের কাছেই শ্রী বড়ে হনুমানজির মন্দির এবং অনেক পুরনো আকবর ফোর্ট রয়েছে। এদিন বাইরের টেম্পারেচার বড্ড বেশি ছিল, তাই আমরা এগুলো দেখিনি। কিছুটা গিয়ে চলে আসি, আপনারা অবশ্য দেখতে পারেন। আমরা এরপর চললাম অযোধ্যার উদ্দেশ্যে।
প্রয়াগ থেকে অযোধ্যার ডিস্টেন্স 165 কিলোমিটার। অযোধ্যা ধামে এসে আমাদের আগে থেকে বুক করা হোটেলে উঠি। হোটেল রামলীলা প্যালেস, যা রাম মন্দির গেটের খুব কাছেই। ওখানে ফ্রেশ হয়ে সন্ধ্যের দিকে চলে এলাম রাম কি পৌরিতে। তখন এখানে সুন্দর লেজার শোটি চলছে, যা রামায়ণের গল্প নিয়ে তৈরি। क्योंकि राम राज्य में स्पर्धा नहीं, राम के राज्य में আমরা চলে এসেছি অযোধ্যা ধামে। আমরা বেনারস থেকে অযোধ্যা ধামে চলে এলাম প্রয়াগরাজ হয়ে। এই অযোধ্যা ধামে এসেই চলে এলাম রাম কি পৌরি। সরস্বতী নদীর জল ছেড়ে বেঁধে রেখেছে ওইদিকে সরস্বতী নদী, আর এই রাম কি পৌরিতে সবাই স্নান করে পবিত্র লাভ করেন। আর এখানে অনেকেই প্রদীপ জ্বালিয়ে তাদের মনস্কামনা পূরণ করেন। এই সুন্দর একটা পরিবেশ, দারুণ সুন্দর। আরে দাঁড়াও, জয় শ্রীরাম। দেখি তোমাকে দেখতে পাচ্ছি, আরেকজনকে দেখতে পাচ্ছি না পাশে। বলুন, মুখে বলুন জয় মা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে এই স্থানটি, লতা মঙ্গেশকর চক। রাম কি পৌরির ঠিক কাছেই আলোকমালায় সেজে উঠেছে লতা মঙ্গেশকর চক। রাম কি পৌরি ও লতা মঙ্গেশকর চক দেখে আমরা ফিরছি। সময়টা ছিল রামনবমী, তাই মন্দির সহ চারদিক আলোতে সেজে উঠেছে। এখানে ব্যাটারি চালিত ই রিক্সা চলে। রাম কি পৌরি থেকে মন্দির গেট অবধি প্রত্যেকের 20 টাকা করে নিল। আগামীকাল আমাদের ভিআইপি পাস করা আছে সকাল 7টা থেকে 9টার স্লটে, তাই ভাবলাম তাড়াতাড়ি ডিনার করে হোটেলে ফিরে যাব। মন্দিরের গেটের খুব কাছেই এবং মেইন রাস্তার ওপরেই একটি সুন্দর বড় ও জনপ্রিয় হোটেল, হোটেল উদুপি এক্সপ্রেস। সে ডিনার করব বলে ঢুকে পড়লাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এসি এবং প্রচুর লোক খাওয়া দাওয়া করছেন। সেলফ সার্ভিস নিয়ে বসলাম খাওয়ার। ভালোই খাওয়ার, খুব টেস্টি, খেতে পারেন এখানে। এরপর আমরা চললাম হোটেল রামলীলা প্যালেস। আমরা চলে এলাম রামলালা দর্শনে। সকাল 7টা থেকে 9টায় আমাদের ভিআইপি পাস শুরু হয়েছে এই স্লটে। জেনারেল লাইনে বিশাল লাইন, আমরা চলে যাব ভিআইপি পাস দেখিয়ে এই টেন্টের ঠিক রাইট সাইড দিয়ে। আর দেখা যাচ্ছে এইখানে যারা বয়স্ক যেতে পারবে না, হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। হুইল চেয়ার ব্যবস্থা রয়েছে, ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সবকিছু সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। অসুবিধার কোনো কারণ নেই। এই যে হুইল চেয়ারে যাচ্ছে, হুইল চেয়ারে অনেকেই যাচ্ছেন। আমরা ভিআইপি পাস দেখিয়ে প্রথম এন্ট্রি নিলাম। এখনো পর্যন্ত মোবাইল অ্যালাউ করছে। আর ওইদিকে ওই রেলিং ধরে ধরে যার জেনারেল লাইন ওরা যাচ্ছে, আর আমরা এই সোজা পথে চলছি ফাঁকা রাস্তায়। ঘুরে মন্দির দেখা যাচ্ছে। রামলালা দর্শনের ভিআইপি পাস কিভাবে বানাবেন ভাবছেন? চলুন এক এক করে প্রতিটি স্টেপ বলি। এর প্রতিটি স্লটে থাকে 150টি টিকিট। প্রথমে একটি সাদা কাগজে যতজনের পাস বানাবেন ভাবছেন, ম্যাক্সিমাম অবশ্য 8 জন, তাদের নাম, এজ, মেল বা ফিমেল,
এবং প্রত্যেকের আধার নাম্বার লিখে পাশে রাখুন। আগে থেকে যিনি করছেন কেবল একজনের ফটো 1 MB কম মোবাইলে তুলে সেভ করে রাখুন। আপনার দর্শনের ডেটের ঠিক 15 দিন আগে রাত্রি 12টার সময় বসে যান মোবাইল বা ল্যাপটপে। 12টার সময় গুগলে টাইপ করুন শুভম দর্শন রাম মন্দির অযোধ্যা বলে, দেখতে পাবেন srjptক্ষেত্র.org অর্থাৎ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র.org। তাতে প্রেস করুন, এরপর বাম দিকের ওপরের ছোট 3টি লাইনে প্রেস করুন, এরপর ফ্রি শুভম দর্শনে প্রেস করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করুন, ওটিপি দিন, লগ ইন করুন। এরপর ডেট দিন এবং স্লট চুজ করুন। তারপর প্রত্যেক ডেভোটির নেম, এজ, জেন্ডার, আধার ও আধার নাম্বার এন্ট্রি করুন। কান্ট্রি, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, স্টেট, ইমেল আইডি এবং যিনি করছেন তার ফটো আপলোড করে ক্যাপচা দিয়ে দিন। তারপর প্রসিড করুন। আপনার পাস বানানো হয়ে যাবে। কোনো ফিস এখানে লাগে না, তবে এটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই পুরো কাজটি সম্পন্ন করতে হবে। ভিআইপি লাইন দিয়ে ভিআইপি পাস দেখিয়ে বেশ কিছুটা তো এই যে মন্দির দেখা যাচ্ছে, এরপরে আমাদের মোবাইল রেখে দিতে হবে। আমরা খুব সহজেই রামলালা দর্শন করে এলাম, রামলালা এবং রাম দরবার দর্শন করে এলাম। এত সহজে হবে ভাবতে পারিনি। আমরা এই রাম নবমীর দিনে এসে এত সহজে রামলালা দর্শন করতে পারবো ভাবতে পারিনি। সেই ভিআইপি টিকিট পাস কেটে আমরা এলাম। আর আমার একটা সাজেশন, ভিআইপি টিকিট কাটলে অবশ্যই ভিআইপি টিকিট কেটে আসবেন, তাহলে এই সময়টা বেঁচে যাবে। আপনার মনে হবে যেন বাড়িতে বসেই রামলালা দর্শন করছেন এত সহজে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে এবং এখানে খুব টাইট সিকিউরিটি। আর সমস্ত কাগজ প্রিন্ট করে আনবেন, কারণ এরা সিকিউরিটি চেকিং এর পর এরা ইনিশিয়াল সাইন করছে। তো এই লাইনে না গিয়ে খুব সহজে আসার একমাত্র উপায় হলো ভিআইপি পাস টিকিট কেটে আনা। অনলাইনে কাটতে পারেন, সেই লিঙ্কও আমি দিয়ে দেবো। সুন্দরভাবে আমরা দর্শন করে ফিরে এলাম। এই মোবাইল রাখা ছিল, মোবাইল লকার থেকে নিয়ে বেরিয়ে এসেছি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। রামলালা দর্শন করে পাশের একটি সুন্দর অমাবা রাম মন্দির দেখে আমরা চলে এলাম এখানকার এক বিখ্যাত মন্দিরে, হনুমানগড়ি। অযোধ্যাকে রক্ষা করার জন্য হনুমানজি এখানে থাকতেন। বর্তমান এই যে সুন্দর মন্দিরটি 18 শতাব্দীতে বাবা অভয় রামদাসের নেতৃত্বে তৈরি হয়। অনেকগুলি সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে যেতে হয়। এখানে এলে সবাই পুজো দিয়ে থাকেন, আমরাও পুজো দেব। সকাল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এত ভিড় আগে কোনো মন্দিরে দেখিনি, তবে ভিড় কিন্তু সবাই শৃঙ্খলিত, কোনো গন্ডগোল নেই, ভালোই লাগছে, প্রচুর ভিড়। আমরা চলে এসেছি দশরথ মহলে। কথিত আছে এই স্থানেই রাম লক্ষ্মণ ছোটবেলায় খেলে বেড়াতো। এই দশরথ মহল, প্রচুর লোকের সমাগম, দারুণ রোমাঞ্চ লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর প্রচুর লোক। আর এইখানে সবাই বসে রাম সীতা লিখছে। আমরা এখন দশরথ মহলের ঠিক ভেতরে প্রবেশ করে গেছি। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি রয়েছে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। রাম নবমীতে এর প্রাঙ্গণ প্রাণবন্ত রূপ পেয়েছে। এই মুহূর্তে আমরা কনক ভবনে, যে কনক ভবনটি রাম এবং সীতার বিয়ের পর শোনা যায় মাতা কৈকেয়ী গিফট করেছিল। আমরা এই মুহূর্তে এই কনক ভবনে, এই 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ আছে। তো এই চত্বরটিতে এসেছি, কিন্তু কনক ভবনের ভেতরে ঢোকা যাবে না। এর মূল কাঠামোটি পুরনো হলেও 1891 সালে রানী বৃষভানু কোনওয়ারি এটি সংস্কার করেছিলেন। এবার ফেরার পালা। অযোধ্যা ধাম স্টেশন থেকে বিকেল 5:20 22346 বন্দে ভারত ধরব। এখনকার গন্তব্য দীনদয়াল উপাধ্যায় স্টেশন।
আমরা চলে এলাম অযোধ্যা ধাম স্টেশনে। স্টেশনটি বেশ গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যাধুনিক স্টেশন। এসকেলেটর ব্যবস্থা রয়েছে। আমরা কিছুটা আগে চলে আসায় এসি ওয়েটিং রুমে বসলাম। বন্দে ভারতে চেপে সবাই খুশি। সিটগুলো পাশাপাশি পড়েছে, মাঝে মাঝে খাবার দাবার আসছে, সবাই খেতে ব্যস্ত। বিকেলের সানসেট ট্রেনের ভেতর থেকে এক অপরূপ সুন্দর রূপ নিয়েছে। এরপর আবার ডিনার চলে এলো। ডিনারে কিছু ভেজ ও কিছু নন ভেজ নেওয়া হয়েছিল। এটি আমার একটি গ্রুপ ট্যুর। এই গ্রুপে 8 থেকে 80 বা তারও বেশি বয়স্ক আছেন, তাই এই ট্যুর প্ল্যানটি খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছিল। এটি আমার 3য় পর্ব। আগের 2টি পর্বের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আমরা বেনারসে 3 রাত্রি। বেনারস থেকে অযোধ্যা যাওয়ার পথে ত্রিবেণী সঙ্গমে স্নান করলাম। অযোধ্যাতে 1 রাত্রি থেকে ফিরছি বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেস করে। মোগলসরাই বা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে রাত্রি 1:40-এ 12302 রাজধানী এক্সপ্রেস ধরলাম। সকাল থেকেই রাজধানীর খাওয়া দাওয়ার চালু হয়ে গেছে। এই মুহূর্তে রাজধানী এক্সপ্রেস পানাগড় ক্রস করে 126 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এখনো পর্যন্ত সঠিক টাইমে চলছে। এখন বর্ধমান জাংশন বের করছে, আর অল্প সময়ের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে নেমে যাব। আমার বেনারস অযোধ্যা ট্যুরের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। আমার চ্যানেলটি হলো এক্সপ্লোরার দেবাশিস মাইতি। রয়েছি রাজধানী এক্সপ্রেসে, হাওড়া রাজধানীতে। আমরা প্রায় হাওড়া ঢুকতে যাচ্ছি। এখনই আমাদের ট্যুরটা কমপ্লিট হলো, বেনারস ট্যুর। এই বেনারস ট্যুর আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। বয়স্কদের নিয়ে গেছিলাম, ঠিক মতো করে নিয়ে আসতে পারবো কিনা সেটাই ভয় ভয় ছিল, কিন্তু সবাই ঠিকঠাক চলে এসছে। তো আপনি বলুন, আপনার কেমন লাগলো এই ট্যুরটা? ধন্যবাদ ধন্যবাদ। আমাদের জার্নি অনেক ভালো হয়েছে। আমার সবার থেকে ভালো লাগছে ক্রুজ আর ওই প্রয়াগে স্নান করাটা। এখানেই আমাদের বেনারস ট্যুর কমপ্লিট হলো। আমরা দীনদয়াল উপাধ্যায় থেকে হাওড়া পর্যন্ত এলাম নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস করে। আমাদের এই ট্যুরটা খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ সমস্ত 80 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে কিভাবে সুন্দরভাবে চলে আসবো সেটাই একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তো যাই হোক, আমরা সবাই নির্বিঘ্নেই পৌঁছে গেছি। এই ট্যুরটাতে আমাদের ছিল যেমন ক্রুজ, বিশ্বনাথ দর্শন, আবার অযোধ্যায় রামলালা দর্শন। এখন জেনে নেব আপনাদের কেমন লাগছে। প্রথমে মেসমশাই বলুন, কেমন লেগেছে? কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? হ্যাঁ, মানে ক্রুজে ভালো লাগছে না রামলালা দর্শন? আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর, বেশ সুন্দর। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? রামলালা দর্শন, বাহ ভাই। আচ্ছা, তোমার কিরকম লেগেছে? ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক। আমাদের পুচকো সদস্য, তোমার সব থেকে ভালো লেগেছে কোনটা? হ্যাঁ, অলকানন্দা ক্রুজে ভ্রমণ, বাহ, ফ্যান্টাস্টিক। আর শ্রদ্ধা বলো। হ্যাঁ, মঙ্গলা, হ্যাঁ, সবাই ভালো, ব্যাস। বেটার, নিট অ্যান্ড ক্লিন, আর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, সিআরপিএফ দিয়ে সমস্ত কিছু সুন্দর সুন্দর ব্যবস্থা ছিল। আমারও একমত, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন জায়গা, পলিউশন ফ্রি, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। কেমন লাগছে বলো? কোনটা? রাম মন্দিরটা সবার ভালো লেগেছে, ব্যাস। কেমন লেগেছে? ভালো লেগেছে। ট্যুরটা, ওভারঅল ট্যুরটা কেমন লেগেছে? সবগুলোই ভালো লাগছে। সবগুলোই ভালো লেগেছে। সবাই একসঙ্গে বলো, আবার ট্যুর হবে? হবে, বাস। চলো, এইখানেই শেষ করছি আমাদের এই জার্নি। শুভ হোক, আবার পরে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম, ভালো থাকবেন।
আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সহ দেবাশিস ও তিতির।